এভাবে ভেঙে পড়িস না সামান্তা। তুই মিশালকে যত দুর্বলতা দেখাবি মিশাল তত বেশি তোর প্রতি দুর্বল হয়ে পড়বে, তার লক্ষ্য থেকে সরে যাবে। 1 বছরেই তোর ব্যাপার চোখের পলকেই কেটে যাবে। যাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকতে হাসফাস লাগে, তুমি বলছো তাকে ছাড়া চোখের পলকেই বছর কেটে যাবে। আমি ভাবছি সে ওখানে গিয়ে ঠান্ডা মাথায় এক মুহূর্ত কাটাতে পারবে তো? এই যে কারণ ছাড়াই হুটহাট করে তার মাথা গরম হয়ে যায়, ওখানে গিয়ে তার স্বভাব পাল্টাতে পারবে তো? কর্মস্থলে টিকে থাকতে পারবে তো? এই কঠিন প্রশ্ন সাহিলের মাথায় ঘুরপাক খেতে লাগলো। এত গভীরে তো সে কখনো ভেবে দেখেনি। এতগুলো টাকা ধার দেনা করে মিশাল তো বিদেশে গেল ঠিকই, কিন্তু সেই টাকার সঠিক উসুল করতে পারবে তো সে? ভিডিও কল অন করে টেবিলে মাথা নুয়ে বসে রয়েছে মিশাল। ওয়েটারের সাদা পোশাক তার গায়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে সামান্তা যেন মিশালকে গিলে খাচ্ছে। সম্ভব হলে ফোন ভেঙে চলে যেত মিশালকে মারধর করতে। মাথা চুলকে মিশাল আর চোখে সামান্তার দিকে একবার তাকাচ্ছে তো অন্যদিকে নখ কামড়ে খাচ্ছে। তার থেকে কয়েক ফুট দূরত্বে টেবিলে পা ঝুলিয়ে বসে হানিয়া হি হি করে হেসে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে মিশাল তার উপর রাগ ঝাড়ছে। হানিয়া তা দেখে দেখে মিশালকে ব্যঙ্গ করছে, বেশ মজা নিচ্ছে সে। ভিডিও কলের ওই প্রান্ত থেকে সামান্তা এবার নীরবতা ভাঙলো। রুড়ো গলায় বলল, এই, তুমি চোরের মতো মাথা নুয়ে রেখেছো কেন? তাকাও আমার দিকে। হেই, লুক অ্যাট মি। আমি তোমার সাথে কথা বলছি, শুনতে পারছো না তুমি? বেশ আলাভোলা ভাব নিয়ে মিশাল ফিরে তাকালো সামান্তের দিকে। ছোট বাচ্চাদের ন্যায় অসহায়ত্বে ভরা তার চোখ মুখ। হুট করে কানে ধরে হাঁটু মুড়ে বসে গেল সে ভিডিও কলের সামনে। মিনমিনে গলায় বলল, আই এম সো সরি সামু। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। বিশ্বাস করো, আমি তার গায়ে হাত তুলতে চাইনি। 5 মিনিটই তো লেট হয়েছিল কাজে আসতে, তাই বলে বসের কাছে নালিশ করতে হবে? চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলতে হবে? তুই তো জানিসই সামু, আমার মাথা গরম, তাই ওভার রিয়্যাক্ট করে ফেলেছি। হ্যাঁ তো, তোমার মাথা গরম তো আমার জন্য অ- অন্যরা কেন সাফার করবে? যার মধ্যে পাংচুয়ালিটির পিও নেই, তার তো তার নামে স্টাফরা বসের কাছে নালিশ করবে না তো কি করবে? এই নিয়ে কয়টা রেস্টুরেন্ট চেঞ্জ করেছো তুমি? ইতালি গেলে আজ 10 মাস হতে চললো। 10 মাসে 5টা রেস্টুরেন্ট পাল্টেছো। প্রতিবারই বাহানা দিয়েছো যে তোমার মাথা গরম। স্টাফদের গায়ে হাত তুলে ফেলো কারণ তারা তোমার বিরুদ্ধে সত্য কথা বলে। অ্যাকচুয়ালি তোমার সমস্যা কি জানো? তুমি কোনো কিছুই সিরিয়াসলি নিতে পারো না। না আমাকে কখনো সিরিয়াসলি নিতে পেরেছো, না নিজের কাজকে। দেশে ফেরার তো কোনো তাড়াই নেই তোমার। হয়তো নতুন প্রেমিকা খুঁজে পেয়েছো, ওখানে সেটেলড ওখানে সেটেলড হওয়ার চিন্তা ভাবনায় আছো। যদি এমন কিছু হয়ে থাকে তবে তুমি আমাকে ডিরেক্টলি বলছো না কেন? কেন আমাকে এভাবে ঝুলিয়ে রেখেছো? কি সমস্যা তোমার? সামান্তা তার রাগ সংযত করতে পারছিল না, রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। মিশালের মেজাজও চটকে গেল। রাগে রি রি করে সেও পাল্টা বলল, ও আই সি, তোর নতুন প্রেমিক লাগবে তাই না? তাই তুই এখন তোর ব্যাপারগুলো আমার উপর চাপিয়ে দিচ্ছিস? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? বোকা আমি? জাস্ট শাট আপ। একদম মুখ সামলে কথা বলবে তুমি। ইচ্ছে করে আমায় আঘাত করো তাই না? তুমি কিন্তু ভালো করেই জানো আমার কুৎসিত চেহারার দিকে কেউ ফিরেও তাকায় না। সেই জায়গায় আমার নতুন প্রেমিক হওয়া তো দূরের ব্যাপার। যা যা যা, দেখা হয়ে গেছে আমার। ফেসবুকে আমিও মাঝে মধ্যে ঢু মারি। অফিসের বস তোর ছবির কমেন্টে যে রং বেরঙের কমেন্ট করে, সব আমার চোখে পড়ে। টাকা থাকলে চেহারা 1 মাসেই পাল্টে ফেলা যায়। ওকে, বস মানেই তো ধনী। ইভেন তোর সাথে যে কোনো ছেলে 2 মিনিট থাকলেই সে তোর প্রেমে পড়তে বাধ্য। সো আমাকে সব বোঝাতে আসিস না। আর হ্যাঁ, আগামী 3 মাসের মধ্যে আমি দেশে ফিরছি। যারা বাজকে রেহেনা মুচ্ছে। ইতিমধ্যে মিশালের ডাক এলো অর্ডার করা খাবার সার্ভ করার জন্য। ভিডিও কল অন রেখে মিশাল স্থান পরিত্যাগ করলো। চক্ষু জোড়া রক্তশূল করে হানিয়াকে বলে গেল সামান্তাকে উস্কে না দিয়ে বরং তাকে একটু বোঝাতে। হানিয়া ফিক করে হেসে ছুটে এলো ভিডিও কলের সামনে।
হানিয়াকে দেখা মাত্রই সামান্তা তার মুখভঙ্গি বদলে নিল। ক্ষীণ হেসে হানিয়ার দিকে তাকালো। মৃদু হেসে হানিয়া বলল, হেই সামান্তা, হোয়াটসঅ্যাপ? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? ভালো। তোমাদের ফাইটিং দেখছিলাম এতক্ষণ, মাঝে মাঝেই দেখি, মজা লাগে। মজা লাগে না ছাই, এই লোকটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। মজার ব্যাপার হলো যতবারই আমি তাকে কল দিই ততবারই আমাকে ব্যাড নিউজ শুনতে হয়। আলতো হাসলো হানিয়া, কেমন যেন নিরাগ গলায় বলল, মিশাল তোমাকে যতটা না জ্বালায় তার চেয়েও বেশি নিজে পুড়ে। তুমি হয়তো জানো না মিশাল কি পরিমাণ হার্ডওয়ার্ক করে। তার সাথে তো বিগত 7 মাস ধরে আমি আছি। এই 7 মাসে আমি একদিনও তাকে একটা রাত নিশ্চিন্তে ঘুমাতে দেখিনি। রেস্টুরেন্টের কাজ শেষ হলে সে পার্ট টাইম জব হিসেবে হসপিটালে নাইট গার্ডের কাজ করে। ঘুম নিদ্রা বলতে তার জীবনে কিছু আছে কিনা আমার জানা নেই, যার কারণে সে সবসময় অ্যাগ্রেসিভ হয়ে থাকে। প্রতি মাসে সে স্যালারির বেশিরভাগ টাকাই দেশে পাঠিয়ে দেয়। বিদেশ থেকে আমি মেয়ে হয়ে যত টাকা খরচ করি এর 10%ও মিশাল খরচ করে না। খুবই সাদামাটা চলাচল করে। আর একটি টপ সিক্রেট হচ্ছে সে আলাদাভাবে তোমার সার্জারির জন্য টাকা জমায়। বাকরুদ্ধ সামান্তা ঝট করে ল্যাপটপটি বন্ধ করে দিল। মুখ চেপে ধরে সে ফুপিয়ে কেঁদে দিল। বিড়বিড় করে বলল, আই এম সো সরি মিশাল, তোমার উপর খুব চাপ দিয়ে ফেলছি, বাট আমার কিছু করার নেই। আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো, সবাইকে দেখিয়ে দাও তুমি চাইলে সব পারো। সেদিন রাতে সামান্তা না খেয়েই ঘুমিয়ে পড়ল। প্রতিদিনকার ন্যায় সকালে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাড়িতে একা থাকতে থাকতে সামান্তা অসুস্থ হয়ে যাচ্ছিল। দুশ্চিন্তা তাকে গ্রাস করেছিল, তাই মাসখানেক হলেও সে ছোটখাটো একটি প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছে। কাজে কাজে থাকার ফলে তার মিশালকে নিয়ে অতিরিক্ত ভাবনা কম হয়। অফিসে যাওয়ার উদ্দেশ্যে সাহিল রেডি হচ্ছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বেশ বদরাগী ভাব নিয়ে সে গলায় টাই বাঁধছিল। ইতিমধ্যেই জেনিয়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। মৃদু হেসে সে সাহিলের দিকে এগিয়ে গেল। জেনিয়ার হাসি মুখ কেন যেন হজম হলো না সাহিলের। ভুরু কুঁচকে সে প্রখর গলায় বলল, সকাল সকাল তোর মুখ দেখে গেলেই কি আমার পেট ভরে যাবে? চা নাস্তার কোথায়? তোমার মধ্যে দায়িত্ব জ্ঞান বলতে কিছু আছে কি? ধীরে ধীরে জেনিয়ার মুখভঙ্গি পাল্টাতে লাগলো। ঠোঁট থেকে হাসি মুছে গিয়ে তা কঠিন রূপ ধারণ করলো। ডাইনিদের ন্যায় তার চোখ বের হয়ে আসার উপক্রম হলো। কোমরে হাত গুজে সে দাঁত কিড়মিড়িয়ে সাহিলের দিকে তাকাতেই সাহিল ভয়ে শুকনো ঢোক গিলল। ভেতরে ভেতরে আল্লাহর নাম জপ করতে লাগলো। কপাল বেয়ে তার ঘাম গড়াতে লাগলো। পরিস্থিতি সামলানোর জন্য সে আপত্তি থাকা সত্ত্বেও হুহা করে হেসে দিল। হরদমে বলতে আরম্ভ করলো, আরে আমি তো জাস্ট আজ স্বপ্নের যা দেখলাম তার ডেমো দেখাচ্ছি। তুমি কেন আমার আমার জন্য চা নাস্তা তৈরি করবে বলো? উল্টো আমি তোমাকে চা নাস্তা তৈরি করব। আমার হাতের তৈরি করা নাস্তা আমার সন্তান তোমার মাধ্যমে খাবে। আহ কি শান্তি! এই বলে সাহিল মানে মানে করে জায়গা থেকে কেটে পড়ল। অমনি অট্টহাসিতে ফেটে পড়ল জেনিয়া। তার গর্ভে হাত বুলিয়ে বলল, কেমন জব্দ করলাম তোর বাবাকে বল? রান্নাঘরে এসে স্বস্তির শ্বাস ফেলল সাহিল। দুহাত দ্বারা সামনের উস্কো খুস্কো চুলগুলো সেট করলো। চুলোয় চায়ের পাতিল বসিয়ে চা পাতা খুঁজতে খুঁজতে রাশভারী গলায় বকবক করে বলল, আরও কর, প্রেম করে বিয়ে ভালোবাসি বলেই তো ভয় পেতে হয়। যেখানে দুনিয়ার সবাই আমাকে দেখলে ভয় পায়, সেখানে আমি নাকি আমার বউয়ের মুখের উপর একটা কথাও বলতে পারি না। হাওয়া ফুস হয়ে যায় আমার। কি দিনকাল পড়লো আমার। এজন্যই লোক বলে অ্যারেঞ্জ ম্যারেজ বেস্ট। অন্তত মা বাবার দিকে আঙুল তুলে তো বলা যায়, কি মেয়ে বিয়ে করিয়ে এনেছ, ঘরের বাইরের সব কাজ আমাকেই করতে হয়। চায়ের লিকার ফুটে উঠতেই সাহিল গ্যাস কমিয়ে দিল। ধরাশায়ী হয়ে সে প্যান্টের পকেট থেকে তার সেলফোনটি বের করলো। ওয়াইফাই অন করে মেসেঞ্জারে প্রবেশ করলো। মিশালের আইডিতে ঢুকে মিশালকে ভিডিও কল করলো। প্রথম কলটি বেজে উঠতেই মিশাল কলটি তুলল। নাইট গার্ডের কাজ করে সবে বাসায় ফিরেছে মিশাল। ফ্রেশ হয়ে শুতে যাবে ইতিমধ্যেই সাহিলের কল। মুচকি হেসে মিশাল সময় ব্যয় না করে কলটি তুলল। রুমে ঘন অন্ধকার থাকার দরুন মিশালের মুখটি স্পষ্ট দেখতে পেল না সাহিল।
কপাল কুঁচকে সাহিল শুধালো, এই কোথায় তুই? তোকে দেখা যাচ্ছে না কেন? ফ্ল্যাশলাইট অন করলো মিশাল। মৃদু আলোয় মিশালের ক্লান্ত মুখখানিতে প্রাণোচ্ছল হাসি দেখে সাহিল স্বস্তি পেল। হাস্যোজ্জ্বল গলায় মিশাল শুধালো, কি অবস্থা ভাইয়া, কেমন আছো তুমি? হাপিত্যেশ করে সাহিল বলল, আর এই অবস্থা, ঘরে বাইরে কাজ করতে করতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই। তোকে সাবধান করার জন্য কলটা করলাম জাস্ট। ভুলেও প্রেম করে বিয়ে করিস না ভাই। লাইফ হেল হয়ে যাবে, জীবন তেজপাতা হয়ে যাবে। মনে হবে এর চেয়ে তো ব্যাচেলারি লাইফ বেস্ট ছিল, বাঘের মতো বাঁচতাম। মিশাল হেসে কুটি কুটি দম ফাটা হাসি দিয়ে বলল, মানে কি হয়েছে? ভাবি কি করলো আবার? এই 1 বছর বিরক্ত হয়ে গেলে? বাঘ থেকে বিড়ালে পরিণত হলে? তার বলতেই সে কিনা করেছে বল। অফিস টাইমে আমাকে এখন চা বানাতে হচ্ছে, ম্যাডামকে খাইয়ে দাইয়ে এরপর আমাকে অফিসে যেতে হবে। কাজের বুয়া না থাকলে তো দুপুরের রান্নাটাও আমাকে দিয়ে করাতো। আমি ফেঁসে গেছি ভাই, পুরোই ফেঁসে গেছি। মুখ বুজে হাসি চাপল মিশাল। সাহিলকে আরো রাগাতে গিয়েও থেমে গেল, বরং সাহিলকে বুঝিয়ে ধীরে সুস্থে বলল, আর কয়েকটা দিনেরই তো ব্যাপার ভাইয়া, ম্যানেজ করে নাও। ফুফা তো আগামী কয়েকদিনের মধ্যেই হজ থেকে বাড়ি ফিরছে। ফুফু থাকলে তো আর কোনো প্যারাই নেই তোমার। তাছাড়া ভাবি যেহেতু এখন অসুস্থ, বিষয়গুলো তো তোমাকেই দেখতে হবে, তাই না? এখন আমাকে খুব বুঝ দিচ্ছিস তাই না? দুদিন পর যখন নিজের গাড়ে এসে এসব পড়বে তখন বুঝবে। না পারবে বলতে, না পারবে সইতে। প্রেমের বিয়ে যে কত মজা তখন বুঝবে। ভাইকে স্মরণ করবে আর বলবে, ভাই তো ঠিকই বলেছিল, কেন প্রেম করে বিয়ে করতে গেলাম। তার মানে কি বলতে চাইছো তুমি? সামান্তাকে বিয়ে করা আমার ঠিক হবে না? যদিও ডিরেক্টলি এটা বলতে চাইছি না, তবে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তোর সাথেও ঠিক এমনই হবে ভাই। বউরা এখন স্বামীকে দিয়ে কাজ করাতেই বেশি আনন্দ পায়। আমি তো বলি বিয়ে না করাই ভালো, প্যারাহীন জীবন লিড করা যায়। বাই দ্য ওয়ে ম্যাম সাহেবরা, নাস্তার সময় হয়ে গেছে, চা বিস্কুট ডিম সিদ্ধ দিয়ে আসি। বাই, দোয়া ও মেয়াদ রাখ না। কাঁদো কাঁদো মুখে সাহিল কলটি কেটে দিল। চা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। মিশাল ফোনটি বালিশের তলায় রেখে হুহা করে হেসে চিত হয়ে শুয়ে পড়ল। সাহিলের অবস্থা দেখে মিশাল সত্যি খুব মজা পাচ্ছিল। পুরো দুনিয়ার সামনে ছেলেরা যতই কঠিন হোক না কেন, ঘরের বউদের কাছে তারা ভেজা বিড়াল ছাড়া আর কিছুই নয়। আজ মিশালের রেস্টুরেন্টের অফ ডে, রাতের ডিউটি থেকেও আজ ছুটি নিয়েছে সে। হানিয়ার জন্মদিন আজ, তাই হানিয়া ছোটখাটো একটা পার্টি দিতে চায় মিশালকে। মিশালও মুখের ওপর বারণ করতে পারেনি, কারণ এই পরদেশে মিশালের সমস্ত বিপদে আপদে সর্বপ্রথমে হানিয়া এসে হাজির হয়, একজন ভালো বন্ধুর ন্যায়। ইতালি শহরে গভীর রাত ঘনিয়ে এলো। মিশাল ও হানিয়া নদীর মাঝখানে একটি ব্রিজের উপর পাশাপাশি দাঁড়িয়ে, দুজনের মধ্যেই প্রায় কয়েক ফুটের দূরত্ব। নিশ্চুপ হয়ে দুজনেই বেশ আনমনে ও গভীরভাবে প্রকৃতি উপভোগ করছে। মিশাল একটি সিল্কের গাঢ় নীল রঙের ঢিলে ঢালা শার্ট পরেছে। দক্ষিণা বাতাসে তার পরিহিত ঢিলে শার্টটির পাশাপাশি চুলগুলো বেশ পাল্লা দিয়ে উঠছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে। ঘন জ্যোৎস্নার আলোয় ঘেরা রঙিন আকাশের পানে তাকিয়ে মিশাল ক্ষণে ক্ষণে মৃদু হেসে উঠছে, যেন চির আকাঙ্ক্ষিত কিছু একটা দেখে সে বেশ স্বস্তি পাচ্ছে। প্রায় অনেকক্ষণ যাবৎ বিষয়টি খেয়াল করছিল হানিয়া, আর চোখে বারবার সে মিশালের দিকে তাকাচ্ছিল। অতঃপর কৌতূহল চেপে রাখতে না পেরে সে আগ্রহী গলায় মিশালের দিকে প্রশ্ন ছুড়ে দিল, কি ব্যাপার মিশাল, কি দেখছো আকাশে? কি দেখে এত হাসছো? সামান্তাকে দেখছি। আনমনে কথাটি বলে মিশাল পাশ ফিরে হানিয়ার দিকে তাকালো, ক্ষীণ হেসে বলল, ইউ নো হোয়াট হানিয়া, আমি যখনই এই জ্যোৎস্নায় মাখো মাখো রাতের আকাশে তাকাই, তখনই সামান্তা চাঁদ রূপে আমার আকাশে ধরা দেয়। আমি মুগ্ধ হয়ে তার হাসি মুখ দেখি, কল্পনায় তাকে সাজাই। প্রতিবার তাকে আমি যেভাবে দেখতে চাই, সে ঠিক সেভাবেই আমার কাছে এসে ধরা দেয়।
আমার মন ভালো হয়ে যায়, সকল ক্লান্তি দূর হয়ে যায়, মানসিক শান্তি ফিরে পাই। ইদানিং তাকে খুব মিস করছি জানো। আমি যেখানে তাকাই সেখানে কেবল তাকেই দেখতে পাই। এই যে আমি তোমার দিকে তাকিয়ে আছি না, মনে হচ্ছে এটা তুমি নাও। আমার সামান্তা আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে। কিছু একটা অনর্থ হওয়ার আগেই আমি তাকে সশরীরে দেখতে চাই। আমি খুব জলদি তার কাছে ফিরে যেতে চাই। হানিয়া, আমি জানি আমার সামান্তাও আমাকে প্রচণ্ড মিস করছে। আমাকে ছাড়া থাকতে তার কষ্ট হচ্ছে। অতি দ্রুত আমাদের অপূর্ণ ভালোবাসাটাকে আমি পূর্ণ করতে চাই। আর কয়েকটা মাসেরই তো ব্যাপার মিশাল, একটু ম্যানেজ করে নাও। তাকে পাওয়ার জন্য তুমি কি পরিমাণ কষ্ট করছো তা কেউ জানুক অন্তত। আমি তো জানি খুব শীঘ্রই তোমাদের অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পাবে মিশাল। তুমি তার জন্য যতটা আত্মত্যাগ করেছো, পৃথিবীর কোনো প্রেমিক হয়তো তার প্রেমিকার জন্য এতটা আত্মত্যাগ করে না। হেও হাসলো মিশাল, বলল, সামান্তা তার জীবদ্দশায় আমার জন্য যতটুকু আত্মত্যাগ করেছে না হানিয়া, তার এক অংশ আত্মত্যাগও আমি তার জন্য করতে পারিনি। এই যে দেখছো না সামান্তার মুখের এই অবস্থা, তা আমার জন্যই হয়েছে। আমাকে বাঁচাতে গিয়েই। আমার জীবনের সব খারাপের মধ্যে যদি একটি ভালো থাকে সেটা সামান্তা। আমার সব দুর্ভাগ্যকে ঝাঁপিয়ে এই মেয়েটা আমার সৌভাগ্য হয়ে এসেছে। ইন্টারেস্টিং তো। তোমাদের প্রেম কাহিনী দেখছি লাইলা মজনুর প্রেম কাহিনীকেও হার মানাবে। আমি তোমাদের পুরো লাভ স্টোরি শুনতে চাই মিশাল, প্লিজ শোনাও না, প্লিজ প্লিজ প্লিজ। হানিয়ার জোরাজুরিতে মিশাল বাধ্য হয়ে তাদের লাভ স্টোরি শোনাতে লাগলো। যদিও এতে মজাই লাগছিল মিশালের। পুনরায় তাদের ভালোবাসাকে বর্ণনা করতে, আবারও তাদের ভালোবাসাকে অনুভব করতে হানিয়া অতি মনোযোগ সহকারে মিশালের প্রতিটি কথা শুনতে লাগলো। কথা বলার সময় মিশালের মুখের প্রতিটি এক্সপ্রেশন সে মুগ্ধ নয়নে দেখতে লাগলো, আর বারবার নিজেকে একই প্রশ্ন করতে লাগলো। এই হ্যান্ডসাম ছেলেটা আমার জীবনে আগে এলো না কেন? সামন্তা নামক মেয়েটিকে এখন আমার শত্রু মনে হচ্ছে। যদি সম্ভব হতো আমি তাকে খুন করে মিশালকে আমার করে নিতাম। দীর্ঘ 1.5 বছর পর মিশাল আজ বাড়ি ফিরবে। প্রবল আনন্দ বিরাজ করছে সবার মধ্যে। গত কয়েক মাস ধরে শাহনাজ বেগমের আগের সংসারের ছেলে রাফিন শাহনাজ বেগম এবং রুমকির সাথেই থাকছে। নেশা ছেড়ে রাফিন এখন কাজকর্মের দিকে মনোযোগ দিয়েছে। এই ক্ষেত্রে সামান্তা তাকে প্রথম থেকেই শতভাগ সাপোর্ট করছে। সামান্তার কথা মতো মিশালি তাকে এই বাড়িতে থাকতে বলেছে, তার মা এবং রুমকির খেয়াল রাখার জন্য। আজ সামান্তার পরিবার এবং সাহিলের পরিবারও আমন্ত্রিত এই বাড়িতে। রান্নার জোগাড়ে ব্যস্ত শাহনাজ বেগম, জেসমিন বেগম এবং নাজিয়া চৌধুরী। সবাই মিলেমিশে কাজ করছেন। মিশালের পছন্দ অনুযায়ী বিভিন্ন পদের খাবার তৈরি হবে আজ। সাইফা, সাইমা, রুমকি ও জেনিয়া মিলে ঘর বাড়ি সাজাচ্ছে। 8 মাসের অন্তঃসত্ত্বা জেনিয়া, ডেলিভারি ডেট তার অতি নিকটে। দুটো দিনও ভালো থাকে না সে, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। সাহিল, মিজানুর রহমান ও তরুণ চৌধুরী চলে গেলেন মিশালকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। সামান্তা তার বাড়িতে তার রুমে একা বসে। দীর্ঘ 1.5 বছর পর মিশালের সাথে দেখা হবে তার। ভিডিও কলে যতটুকু দেখেছে, এই 1.5 বছরে মিশালের সৌন্দর্য পূর্বের তুলনায় দ্বিগুণ ফুটে উঠেছে। নির্ঘাত মিশালকে দেখলে তার হার্ট অ্যাটাক হবে। ছেলেদের রূপেও যে আগুন হয় তা টের পাবে। বুকে হাত রেখে সামান্তা আয়নার সামনে দাঁড়ালো। হাসি খুশি মুখ তার গোমড়া হয়ে গেল। সামান্তা তার মুখের কুচকানো অংশটিতে হাত বুলালো, মনমরা হয়ে বলল, কিন্তু আমি তো এখনো আগের মতোই কুৎসিত রয়ে গেলাম। এই বিকৃত চেহারা নিয়ে মিশালের সামনে যেতে আমার লজ্জা করবে। এর চেয়ে ভালো আমি আড়ালেই থেকে যাই। চোখের জল ফেলে সামান্তা নীল রঙের সিল্কের শাড়িটি বিছানা থেকে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। সাথে সমস্ত গয়নাগাটি, সাজের সরঞ্জামগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। বিছানার এক কোনায় হাঁটু গেড়ে বসে কান্না জুড়ে দিল। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। সেই ঘুম ভাঙল তার দরজার প্রখর খটখটানিতে। আধো চোখ মেলল সামান্তা। কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো। পুরোপুরি চোখ খুলে তাকাতে পারছে না সে। অতিরিক্ত কান্নার প্রভাবে চোখ ফুলে ব্যথার সৃষ্টি হয়েছে। দরজার খটখটানি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। অবশেষে সামান্তা অধৈর্য হয়ে বিছানা ছেড়ে নামলো। রাগে নিষ্পিস করে দরজা খুলে দিয়ে চিৎকার করে বলল, কে এভাবে দরজা ধাক্কাচ্ছে?
দরজা খুলে সামনে তাকানোর সময়টিও পেল না সামান্তা। কেউ তাকে বুকের ভেতর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। প্রথমে কিঞ্চিত ঝটকা খেলেও পরবর্তীতে সামান্তা বুঝতে পারল এই আলিঙ্গন কার হতে পারে। খুশি আনন্দে বুকের ভেতর বয়ে যাওয়া এক অদ্ভুত শান্তিতে সামান্তা চোখের জল ফেলে দিল। নিশ্চুপ মিশাল। সামান্তাকে বুকের সাথে মিশিয়ে 1.5 বছরের আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করছে সে। দম বন্ধ হয়ে আসছিল সামান্তার। হাঁসফাঁস করে সে বলল, ছাড়ো, দম বন্ধ হয়ে আসছে আমার। চুপ, একদম চুপ। আমার এইটুকু শক্তির সাথে যেহেতু পেরে উঠতে পারবি না, তো 1.5 বছরের জন্য আমাকে দূরে পাঠানোর আগে এটা ভাবা উচিত ছিল তোর।